আমরা এখন দাঁড়িয়ে আছি একদম ভারতের শেষ প্রান্ত, যেটা হচ্ছে রাম সেতু। গুড মর্নিং ফ্রম রামেশ্বরম। আজকে আমাদের দ্বিতীয় দিন রামেশ্বরমে, আর তার সাথে আজকে আরেকটা নতুন পর্বের সূচনাও। তো আজকে একদম সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি, 4:20 বাজে এখন ঘড়িতে সময়, আর আমরা উঠে পড়েছি স্ফটিকের জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে বেরোবো বলে। তো চলো আর ফালতু বকা না করে এবার বেরিয়ে যাওয়ার পালা। পুরো রেডি হয়ে দাঁড়িয়ে আছি, দুষ্টু ওদিকে রেডি হচ্ছে। তো চলো পুরো রাস্তায় যেতে যেতে তোমাদের এখনকার যে ওয়েদারটা সেটা কিন্তু ওয়েদার উপভোগ করাবো। তো চলো। लाइन में खड़े होकर टिकट लेने के लिए बताया जाता है। তো রামেশ্বরম মন্দিরের প্রথম ক্ষেপের দর্শন আমরা সম্পূর্ণ করলাম। আমরা সকালবেলা বেরিয়ে পড়েছিলাম জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। আর সেইখানে তোমাদের বলে দিই, যদি জ্যোতির্লিঙ্গ দর্শন করতে হয় তাহলে কিন্তু 3 প্রকার লাইন আছে। একটা হচ্ছে 50 টাকার লাইন, যেটা তোমরা না দর্শন করারই চান্স সব থেকে বেশি। আর দ্বিতীয়ত হচ্ছে 200 টাকার লাইন আর 100 টাকার লাইন, যেটাতে তোমরা দর্শন করার চান্স পেতে পারো। এবার তার জন্য কিন্তু খুবই সকাল সকাল, মানে 4টের মধ্যে যদি লাইন দিতে পারো তাহলে সব থেকে ভালো হয়। সেই লাইন যদি দিতে পারো তাহলে কিন্তু তোমরা দর্শন করতে পারবে। আর যখন মন্দিরে তোমরা পুজোর জন্য প্রবেশ করবে তখন কিন্তু এই মন্দিরের সামনে কিন্তু এই যে লকার রুমগুলো রয়েছে পথের ধারে, এই লকার রুমগুলো, এইখানটায় কিন্তু তোমাদের জুতো, মোবাইল, ব্যাগ, ফোন সব কিন্তু এখানে রেখে মানে জমা দিয়ে যেতে হবে। এই লকার রুমগুলো কিন্তু তোমাদের 50 টাকা করে ভাড়া নেবে পার লকার। আর সেখানে তোমরা কিন্তু পরিবারের সবকিছু, মানে সবারই সবকিছু রাখতে পারবে যতক্ষণ না তোমার দর্শন হচ্ছে ততক্ষণ পর্যন্ত। তারপরে তোমরা লকার থেকে নিজের জিনিসপত্র নিয়ে চলে যাবে। তো এতক্ষণ ফোন ক্যামেরা কিছুই অ্যালাউ ছিল না বলে আমরা সব লকারে রেখে দিয়েছিলাম। তবুও এবার যাচ্ছি ফোন নিয়ে, কিছু ছবি তোমাদের জন্য অবশ্যই তুলে ধরবো। তো চলো দেখতে থাকো। তো এইখানটা হচ্ছে মেন মন্দিরের প্রবেশদ্বার, আর এই পাশটাতেও আছে আরেকটা দ্বার। ঠিক আছে, এই সাইডটা হচ্ছে 50 টাকার লাইন পড়ে, এই দিকটা থেকে শুরু হয় 200 টাকা 100 টাকার লাইন। তো আমরা ঢুকে গেছি আরেকটা রাস্তা দিয়ে। তো তোমাদের একবার দেখাচ্ছি মন্দির চত্বরটা।
মন্দিরের একটা অংশে দাঁড়িয়ে একটুখানি কথা বলে দিই। যেমন বলছিলাম, এখানে 3 ধরনের লাইন আছে, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, যেটা স্ফটিকলিঙ্গের দর্শনের জন্য। তাছাড়াও কিন্তু আছে এখানে নর্মাল দর্শন। আর নর্থ গেটে দিয়ে ঢুকলে তোমরা যেটা হনুমানজি যে শিবলিঙ্গটা এনেছিল সেই শিবলিঙ্গটা তোমরা দর্শন করতে পারো। ঢুকেই ডান দিকে পড়বে প্রথমে হনুমানজির মন্দির, তারপরেই হচ্ছে শিবলিঙ্গ। এই হচ্ছে ব্যাপার। কিন্তু এখানকার যে মাধুর্য আছে বা মাহাত্ম্য আছে সেটা কিন্তু ক্ষুণ্ণ করলে চলবে না। ক্যামেরা যতটুকু অ্যালাউ আছে ততটুকু। মূল মন্দির অনেকটা ঘুরে কিন্তু ভেতরে ঢুকতে হয় মূল মন্দিরে। সেইখানটা কিন্তু টোটালি খুব স্ট্রিক্টলি বারণ আছে ক্যামেরা, ঠিক আছে, যেটা পাথরের মেন মন্দির। আর সেখানে যদি ক্যামেরা ধরা পড়ে কিন্তু তাহলে কিন্তু ক্যামেরা তোমরা ফেরত পাবে না। যাই হোক, আমি অনেকটাই লুকিয়ে চুরিয়ে ভিডিওটা করছি। দ্বিতীয়ত হচ্ছে মন্দিরের বন্ধের সময় কিন্তু দুপুর 1টা, আবার হয়তো বিকেলবেলা খোলে। তো আর এই স্ফটিকলিঙ্গ যেটা যেটা মাতা সীতা তৈরি করেছিল, সেই স্ফটিকলিঙ্গের সময়টা তোমাদের আমি সকালবেলায় জানিয়ে দিয়েছি, যেটা হচ্ছে সকাল মানে ভোর 5টা থেকে 6টার পর্যন্ত। এই 1 ঘন্টা সময় কিন্তু খুব মূল্যবান সময়। এই সময়তে তোমাদের এই দর্শনটা প্রাপ্তি হবে, যার জন্য তোমাদের সকাল সকাল 4টের মধ্যে লাইন দিতে হবে। আর এছাড়া বিভিন্ন সময় কিন্তু তোমরা নর্মাল যে লিঙ্গটা আছে সেটা তোমরা সবসময় দর্শন করতে পারবে। হনুমানজির যে আনা শিবলিঙ্গটা আছে সেটাও তোমরা দর্শন করতে পারবে। তো এই ছিল এখানকার তথ্য। তো চলো এবার আস্তে আস্তে বেরিয়ে যাই। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অগ্নিতীর্থমের সামনে। তো সকালের যে মন্দিরের অন্ন প্রসাদম আছে সেইগুলো আমরা গ্রহণ করে চলে এসেছি কিন্তু অগ্নিতীর্থমের সামনে। আর অগ্নিতীর্থমে এসেই কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু চারপাশে অনেক লোক পরলৌকিক ক্রিয়া সম্পন্ন করছে, কেউ পিণ্ডদান করছে, হ্যাঁ, বিভিন্ন পরিবার পরিজনদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করছে। আর তেমনই কিন্তু মানুষের ঢল। তো চলো একবার এক নজরে দেখে নিই। তো ফিরে এলাম আমরা হোটেল রুমে। তো জাস্ট একটু ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়বো ধনেশকোটির উদ্দেশ্যে। তো চলো দেখা হবে আবার সেই যাত্রাপথে। তো আমরা ফাইনালি এখন পুরো ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। তো এবার আমাদের বেরোনোর পালা, অর্থাৎ এই রুমটাকেও কিন্তু আমরা এখন ছেড়ে দেব। রুমটা ছেড়ে আমরা ধনুষকোটির দিকে বেরিয়ে যাব। ধনুষকোটি থেকে ফিরে এসে হয়তো দুপুরের লাঞ্চ সেরে বিকেলের দিকে আমরা বেরিয়ে পড়বো কন্যাকুমারীর উদ্দেশ্যে। তো চলো, এখনো অনেক যাত্রা বাকি। কন্যাকুমারী তো পরে, আগে হচ্ছে ধনুষকোটি। তো চলো এবার পথে বেরিয়ে পড়ি। তো আমরা এসে পৌঁছলাম ধনুষকোটি। তো পেছনে যে বাসটা, মানে এইমাত্র যে বাসটা দেখলে চলে যাচ্ছে, সেই বাসে করে আমরা এলাম। এটা একদম রামেশ্বরমের যে মন্দিরটা আছে তার সামনে থেকেই আমরা বাসটা নিয়েছি, সরকারি বাস।
ভাড়া নিয়েছে ওখান থেকে এখান পর্যন্ত, মানে ধনুষকোটি পর্যন্ত 30 টাকা মাথা পিছু ভাড়া। তো আমরা এখন এসে পৌঁছেছি ওল্ড ধনুষকোটি, আর এখান থেকে নিউ ধনুষকোটি যেটা আছে সেটা কিন্তু 3 কিলোমিটার, আর শেষ হচ্ছে রাম সেতু। তো চলো, আর আমাদের পেছনেই আছে দেখো লাইট হাউসটা দেখতে পাচ্ছ, এই যে পেছনে লাইট হাউস আছে। তো এই অঞ্চলে এই 3 কিলোমিটারের মধ্যে কিন্তু এখানে সব কিছুই আছে। তো তোমাদের বললাম, কারণ এটাই যদি অটো করে তোমরা আসো 800 টাকা কিন্তু আপ ডাউন ভাড়া নিয়ে নেবে। ঠিক আছে, তোমরা যদি চাও বাজেটে আসতে তাহলে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো বাসের। তো চলো এবার যাওয়া যাক। তো আমরা এখন দাঁড়িয়ে আছি পুরনো ধনুষকোটির সামনে। তো এই পুরনো ধনুষকোটি হচ্ছে 1964 সালের আগে পর্যন্ত খুব একটা ব্যস্ততম শহর ছিল, যেটা 1964 সালের সুপার সাইক্লোনে কিন্তু এটা অলমোস্ট ধ্বংস হয়ে গেছে। তো চলো একটুখানি ধ্বংসাবশেষগুলো একটু দেখে আসি তোমাদেরও সঙ্গে নিয়ে। তো এক সময় এই জায়গাটাই ছিল খুব ব্যস্ততম একটা জায়গা, এটাই ছিল এখানকার রেলওয়ে ট্র্যাক। এইখানে তার হিস্ট্রিটা পুরো দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। তোমরা চাইলে কিন্তু ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। একটা টাইমে এইটাকে বলা হচ্ছে টাউন, মানে একটা টাইমে এখানে টাউন ছিল, শহর। এখন কালচক্রের নিয়মে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর তারই সাক্ষী হচ্ছি আমরা, আর তার সাথে তোমরাও। এর অপোজিটেই আছে, রাস্তার অপোজিটেই আছে সেই সময়কার চার্চ, ইংরেজদের তৈরি করা। চলো সেটাও দেখি। এসে পড়লাম আমরা সমুদ্রের পাড়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা এসে গেছি সমুদ্রের পাড়ে। আর কিভাবে একটা পুরো গোটা শহর একটা প্রাকৃতিক দুর্যোগের ফলে পুরো ধ্বংস হয়ে যায়, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। আমার পেছনে একটা ভাঙা বাড়ি দেখা যাচ্ছে, হয়তো পেছন দিকটা করে। চলো আমরা দেখা, এই যে দূরে দেখা যাচ্ছে ভাঙা চোরা একটা বাড়ির ধ্বংসাবশেষ পড়ে আছে। এটাই কিন্তু ছিল তখনকার দিনের হসপিটাল। এবার চলে এসেছি আমরা আরেক সাইডের ধ্বংসাবশেষের কাছে। এই জায়গাটাই ছিল মেডিকেল কলেজ, আর তার ঠিক পাশেই এইখানটাই ছিল পোস্ট অফিস। চারদিকে দেখো ধুধু করছে বালি, সামনে সমুদ্র, আর তার উপরে দাঁড়িয়ে আছে নিবিকার এইভাবে এই অট্টালিকাগুলো। কত ইতিহাস বহন করে নিয়ে যাচ্ছে এরা। যাই হোক, এইখান থেকে আমরা এবার নতুন শহরের দিকে যাচ্ছি। এগুলো তোমাদের দেখানোর ছিল, তাও দেখিয়ে দিলাম। তো
তো এবার বেরিয়ে যাচ্ছে আমরা এখান থেকে ধানুষকোটি, মানে নতুন ধানুষকোটি, যেটা নতুন শহর গড়ে উঠেছে বন্যার পরে। এখান থেকে সবাই, মানে সাইক্লোন বন্যা হওয়ার পরে সবাই এখান থেকে ছেড়ে নতুন শহরে নতুনভাবে বসতি স্থাপন করেছে। তো আমরা যাচ্ছি এখন সেই ধানুষকোটি দেখতে, আর তার কাছাকাছি হয়তো রাম সেতু আছে, দেখি। তো নতুন ওল্ড ধানুষকোটি থেকে নতুন ধানুষকোটি যাওয়ার পথেই সামনেই, একদমই সামনে রয়েছে এই লাইট হাউসটা, সেটাও তোমরা কিন্তু ঘুরে দেখে নিতে পারো। আমরা এগিয়ে যাচ্ছি নিউ ধানুষকোটির দিকে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি একদম ভারতের শেষ প্রান্ত, যেটা হচ্ছে রাম সেতু। তো এখানে সত্যি কথা মানে এত অপূর্ব জায়গাটা, তোমাদের মানে আর কথা বলতে ইচ্ছে করছে না। চলো তোমাদের এবার একটু ঘুরিয়ে দেখাই। দাঁড়িয়ে আছি ঠিক রাম সেতুর সামনে। কথায় আছে এই স্থানের ঠিক 150 ফিট নিচে আছে মানে অরিজিনাল যে রাম সেতু, সেটা। এখানকার স্থানীয় লোকেদের কথা অনুযায়ী জলের নিচে 150 ফিট নিচে রয়েছে রাম সেতুর যে পুরনো অরিজিনাল যে রাম সেতুর ধ্বংসাবশেষ, সেটা কিন্তু আছে এর 150 ফিট নিচে। তো এই রাস্তা ধরেই কিন্তু মহারাজ রাম গেছিল লঙ্কাতে। আর ঠিক এখান থেকেই 20 কিলোমিটার দূরে, এই যে দেখা যাচ্ছে 20 কিলোমিটার দূরে কিন্তু অবস্থিত, মানে পেছনের যে একটা ল্যান্ড লাইন দেখা যাচ্ছে সেইখানটায় কিন্তু অবস্থিত হচ্ছে শ্রীলঙ্কা। এই অঞ্চলে কিন্তু বাইনাকুলারের ব্যবস্থা রেখেছে, আমাদের পেছনে রয়েছে কিন্তু বাইনাকুলারের ব্যবস্থা। এই সব অঞ্চলটাতে বাইনাকুলার রয়েছে যেখান থেকে দেখা যাচ্ছে। আমি একটুখানি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। তো এই হচ্ছে শ্রীলঙ্কান কান্ট্রি, দূর থেকে দেখা যাচ্ছে 20 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই অঞ্চলটা হচ্ছে এই যে রাম সেতুর শুরুটা এদিক দিয়ে। রাম সেতুটা শুরু হয়েছে এখান থেকে, শুরু হয়ে তোমাদের একটুখানি জুম করে দেখাই। এই যে রাম সেতুটা শুরু হয়েছে এখান থেকে, শুরু হয়ে কিন্তু আস্তে 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 এই এসে জলে কিন্তু মিশে গেছে। ঠিক আছে, জলের 150 ফিট নিচে কিন্তু রাম সেতু তলিয়ে গেছে। ধানুষকোটি আর রাম সেতু ঘুরে আসার পর প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে, তাই দুপুরের লাঞ্চে আজকে আর ভারী কিছু খাচ্ছি না, কারণ আজকে রাত জাগার ব্যাপার আছে। তাই এখন আমরা চাউমিন অর্ডার দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আমাদের চাউমিন। আপাতত একটা খাচ্ছি, তারপর যদি অবশ্যই ভালো লাগে তাহলে আবার একখানা অর্ডার দেবো। যাই হোক,
চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া শুরু করি, প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছে। তো দুপুরের খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি হোটেল। এবার হোটেলের রিসেপশনের এখানেই আমরা কিছুক্ষণ রেস্ট করে বেরিয়ে যাব বিকেল হলেই বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। এখন একটু রেস্ট করে নিই, তারপর দেখা হচ্ছে একদম বিকেলবেলা বেরোনোর সময়। তো আমরা চলে এসেছি এখন রামেশ্বরমের বাস স্ট্যান্ডের কাছে। একদম রামেশ্বরম মন্দিরের সামনে থেকেই কিন্তু একদম তোমরা অটো পেয়ে যাবে, অটো করে চলে আসো একদম বাস স্ট্যান্ডে। ভাড়া কিন্তু বেশি নয়, 20 টাকা করে মাথা পিছু, আর লাগেজ থাকলে আমাদের 10 টাকা বেশি নিয়েছে। তো এই হচ্ছে বৃত্তান্ত। চলো এবার দেখি টিকিটের ভাড়া কত। তো এই হচ্ছে টিকিট কাউন্টার, তোমরা দেখতে পাচ্ছ এখানে লাইন দিয়ে সব জায়গায় টিকিট কাউন্টার রয়েছে বাসের। তো আমি এখন দাঁড়িয়ে আছি একদম আমাদের যে কন্যাকুমারীর বাস আছে তার ঠিক সামনে। তো তোমরা যদি বাসে ট্রাভেল করতে চাও, দেখো এখান থেকে ট্রেন 3টে দিন চলে, সোমবার, বুধবার আর শুক্রবার। এই 3টে দিন কন্যাকুমারীর জন্য এখান থেকে তোমরা ট্রেন পাবে। তো আমরা এবারে ঠিক করেই এসেছিলাম যে আমরা বাসে জার্নি করব, কারণ বাসের জার্নিটা তোমাদের দেখানো উচিত বা অনেককে জানানো উচিত যে বাসেও কিন্তু ট্রাভেল করা সম্ভব। তো আমরা বাসে ট্রাভেল করার জন্য চলে এসেছি এই যে পেছনের রোডটা দেখালাম, যেখানটায় তোমাদের অটো এসে দাঁড়াবে আর ঠিক সোজা ঢুকে যাবে একদম রাস্তা দিয়ে। যা রোড আছে, রোডে তোমাদের গাড়ি এসে দাঁড়াবে, অটো বা কিছু যাই করেই আসো, সেখান থেকে সোজা ঢুকে যাবে। ঢুকে এই হচ্ছে টিকিট কাউন্টার পরপর রয়েছে, আর এখানে তোমার বাস। এবার কন্যাকুমারী যাওয়ার জন্য 3টে বাস ছাড়ে, মানে সন্ধ্যে 6টা, 7টা এবং 8টা, এই 3টে বাস। তবে 6টা এবং 8টা বাস হচ্ছে নর্মাল সিটিং, আর 7টা যেটা আমরা নিচ্ছি সেটা হচ্ছে কিন্তু ব্যাকপুশ সিট আছে, একটু কমফোর্টেবল সিটিং পজিশন। এই হচ্ছে তোমার সিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট। তো এটার ভাড়া হচ্ছে 390 টাকা করে, আর ওইটা যেটা মানে নর্মাল সিটিং পজিশন আছে সেগুলোর কিন্তু ভাড়া একটু হলেও কম আছে, 340 টাকা সামথিং। তো এই হচ্ছে এখান থেকে কন্যাকুমারীর বাসের সুবিধা বা বাসের পুরো ব্যবস্থাপনা। তো চলো, এখন আমাদের হাতে 1 ঘন্টা সময় আছে, আমরা একটুখানি খাবার টাওয়ার নিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে একদম বাসে। তো যাই হোক, বাস স্ট্যান্ডের সামনে আমরা নিয়ে নিলাম ইডলি, কারণ গাড়ির জার্নি আছে, খিদে তো পাবেই, তাই নিয়ে নিচ্ছি ইডলি। চলো খাওয়া দাওয়া শুরু করি। তো আরেকটা বিশেষ ইনফরমেশান দিতে আমি আবার ব্যাক করে এলাম বাসে ওঠার আগে, কারণ হচ্ছে এখানে তামিলনাড়ু গভর্নমেন্টের একটা অদ্ভুত সিস্টেম দেখলাম। আমি জানি না এটা সিস্টেম না ব্লান্ডারগিরি হচ্ছে, সেটাও আমি জানি না। এখানে কিন্তু যে ভাড়াটা 390 টাকা করে নেওয়া হচ্ছে, কিন্তু এক্সট্রা 20 টাকা করে নেওয়া হচ্ছে রিজার্ভেশন চার্জ হিসেবে। তো এই রিজার্ভেশন চার্জটা যখন টিকিট দেওয়া হচ্ছে সেখানে কিন্তু এন্ট্রি থাকছে না, বলা হচ্ছে ওটা আলাদা রিজার্ভেশন চার্জ হিসাবে। তো তোমরা বলো, তোমরা কিছু যদি জেনে থাকো তাহলে অবশ্যই জানাও যে এরকম কোনো গভর্নমেন্টের, কোনো স্টেটের কোনো গভর্নমেন্টের এরকম কোনো আলাদা রুলস আছে কিনা যে টিকিট মূল্য ছাড়াও রিজার্ভেশনের জন্য 20 টাকা আলাদা চার্জ হতে পারে বাসের ক্ষেত্রে। আর সঙ্গে সেটা অবশ্যই চার্জ হলেও কি ওটা টিকিটে লেখা উচিত কি না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আমাদের সিট আমরা পেয়ে গেছি। তো চলো এখন দেখি রাতের খাবারের জন্য কিছু নিয়ে আসা যাক। ঘড়িতে সময় 7টা 2। তো আমাদের বাস আস্তে আস্তে কিন্তু রামেশ্বরমের বাস স্ট্যান্ড ছেড়ে বেরিয়ে যাচ্ছে কন্যাকুমারীর উদ্দেশ্যে। আর এখানকার ওয়েদারটা দেখো, এখনো কিন্তু পরন্ত বিকেলের যে লাল আভা থাকে আকাশে, সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে।
তো আমাদের বাস একটা ধাবাতে এসে দাঁড়িয়েছে, আর আমরা নিয়ে নিয়েছি ধোসা। এখানে প্লেন ধোসা আর অনিয়ন ধোসা ছাড়া আর কিছু পাওয়া যাচ্ছে না, দুটোর দামই 50 টাকা করে। তো আমরা সেই দিয়েই আপাতত রাতের ডিনার সারছি। ঘুমিয়েই পড়েছিলাম। তো চলো আর কি, খাওয়া দাওয়া শেষ করি। ভালো খেতে, খাওয়া দাওয়া শেষ করি, তারপরে আবার আমাদের বাসে উঠতে হবে। আমার এসে গেছে অনিয়ন ধোসা। তো এরকম যে ধোসা হয় আমার এক্সপেকটেশনে ছিল না। যাই হোক, তো আমাদের আজকে সারা রাতের যাত্রা আবার শুরু হতে চলেছে। রাতের ডিনার শেষ হয়ে গেছে, তো আমাদের যাত্রা ভোর 4টে পর্যন্ত চলবে। তো এই যাত্রাটা কন্টিনিউ চলতে থাক, আর তারই সাথে আজকের পর্বটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। পর্বটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবে, কারণ জার্নি টু বি কন্টিনিউড। তাহলে চলো আজকের মতো বিদায়, দেখা হবে আগামী দিন, আগামী পর্বে, একদম কন্যাকুমারীতে।